এই অফিস জমি রাখতেন তিনি। তার মতো এত দরাজ দিন মানুষ আমি কখনো দেখিনি। এবার যেতে হয়, বিদায় দাও। হ্যাঁ, দোষ তো কি অনেক করেছি, মাফ করে দিও। বাসায় এসো, কথা বলা যাবে। এখন তো আমার গল্প বলারই সময়। তুমি সঙ্গে গেলে না? মানে খুব স্নেহ করতেন তোমাকে, তাই ভাবছিলাম তুমি হয়তো সঙ্গে যাবে। মনটা ভালো লাগছিল না। নতুন ম্যানেজার সাহেব বোধহয় খুব সফট ছিলেন না, ওর এক্সটেনশনের চেষ্টা করেছিলেন। আরে রাখো তোমার এক্সটেনশনের কথা, এক্সটেনশন হলেই বা কি হতো, বড় জোরে 1 বছর নয় 2 বছর, নো ডিফারেন্স। আরে বাবা, রিটায়ার যখন করতেই হবে, আজ করলেও যা, 2 বছর পরে করলেও তাই। এই দেখ, আমারও তো রিটায়ারমেন্ট অলমোস্ট নকিং অ্যাট দ্য ডোর। কিন্তু জানো, আমার ছোট ছেলেটা এখনো ক্লাস 9-এ। হাকিম সাহেবেরও শুনেছি স্কুল গোয়িং চিলড্রেন আছেন। আর কিছু জানেন আপনি ওনার পরিবার সম্পর্কে? না, তেমন আর কিছু জানি না। কে কার খবর রাখি বলো? তবে শুনেছি ওর স্ত্রী অসুস্থ, কয়েক বছর ধরে বেড রিডেন। কি আশ্চর্য! দেখুন, আমরা এত বছর ধরে একসঙ্গে কাজ করছি, অথচ কেউ কারোর খবর রাখেনি। হাকিম সাহেব এই অফিসে ছিলেন 30 বছর, আমার 5 বছর। পাশাপাশি টেবিলে কাজ করেছি, গল্প করেছি, হাসি ঠাট্টা, কথা কাটাকাটিও করেছি। অথচ সত্যিকার ভাবে আমরা কেউ কাউকে চিনি না। পোশাকি সম্পর্কে
হালখেল্লায় গতায় হচ্ছে আমাদের দিনপঞ্জি। যে মানুষটাকে সবচেয়ে হাসি খুশি বলে জানি, হয়তো খোঁজ নিয়ে জানা যাবে ভেতরে ভেতরে তিনি সবচেয়ে অসুখী। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। হাকিম সাহেব যখন তার বাসায় যেতে বললেন আমাকে, তখন থেকেই আমি এই কথাটি ভাবছি। এতদিন একসঙ্গে কাজ করছি, অথচ কোনোদিনই ওর বাসায় আমার যাওয়া হয়নি, বা আমার মেসেও উনি কখনো আসেননি। আচ্ছা আচ্ছা, বলুন তো আমরা সবাই এমন কেন? তুমি খুব ভালোবাসতে তাকে, তিনিও তোমাকে খুবই স্নেহ করতেন। এই সেকশনে তুমি হচ্ছে জুনিয়র মোস্ট আর উনি ছিলেন সিনিয়র মোস্ট। ন্যাচারালি তোমাদের রিলেশনটা ছিল মোরাললেস পিতা পুত্রের মতো। অথচ কম জ্বালাতন করিনি তাকে। অফিসে দেরি করে আসা, কাজে ফাঁকি দেওয়া, আগে ভাগে চলে যাওয়া, সবই তো আমার নিত্যদিনের ব্যাপার ছিল। নাজিম সাহেব আজকেও লেট। অন্যের কাজ আর কত করে দেবেন বড় ভাই? আরে ছোকরার কাঁচা বয়স, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কথায় বলে না, যার 9 বছরে হয় না তার 90 বছরে হবে না। আরে হবে হবে, এই ছোকরাটার হবে। আর তুমি যাও তো, ফাইলটা নিয়ে তাড়াতাড়ি ম্যানেজার সাহেবের কাছে যাও। যাচ্ছি যাচ্ছি। এই যে চাকরি যখন করে খেতে হবে ভাইয়া, তখন একটু সিরিয়াস হওয়া ভালো নাকি? জি কথাটা মনে থাকবে? জি। এমনি আরো কত ঘটনা। সত্যি বড় দিল খোলা লোক এই হাকিম সাহেব। সবসময় অফিসটাকে একেবারে জমিয়ে রাখতেন, আর এখন দেখো কেমন খাকা করছে। কতদিনের কত কথা মনে পড়ছে তাকে নিয়ে। তোমাকে বাসায় যেতে বলেছেন, যাবে? যাব। এটা কি হাকিম সাহেবের বাসা? জি, আপনি? আমি ওনার অফিস থেকে এসেছি। উনি আছেন? জি, আসুন, বসুন। পাঁচটা বেজে গেছে ভাইয়া, আর কত কাজ করবে? এবার ঘরে যাও। ঘরে গিয়ে বা কি করবো বড় ভাই? শান্তি নেই। শান্তি নেই? তাহলে তো খুব মজা, তুমি এখন সর্বেসর্বা। তুমি ওর কথা বুঝতে পারোনি ছোকরা। ও হেয়ালিতে কথা বলে। ওর বউয়ের নাম শান্তি, সে গেছে বাপের বাড়ি, তাই বলছে শান্তি নেই। আপনি হাসছেন আর উনি উঠছেন বিরহে। বিরহ? আহ, বিরহ বড় ভালো লাগে, বুঝলে? বিরহ বড় ভালো লাগে, বড় ভালো লাগে, বড় ভালো লাগে, বড় ভালো লাগে, বড় ভালো লাগে। হ্যাঁ, এই অফিসটাকে একেবারে গানের আসর করে তুলি আর কি। গান যদি শুনতে চাও ব্যবস্থা করো, একেবারে গলা ছেড়ে গাইবো। সাবধান, জায়গাটা যেন ধোপার বাড়ির কাছে না হয়। আচ্ছা চলি। হ্যাঁ, আজকে বড়
লুচি খাইতে ইচ্ছে করছে। হ্যাঁ? লুচি খাবো বাসায় গিয়ে। এক্ষুনি বাসায় গিয়ে বউকে বলবো। কি বলবেন? বলবো বলবেন পাক প্রণালীর মতে তুমি করিও রন্ধন, পাতে বসে পতি যাতে না করে ক্রন্দন। চামড়ার মতো যেন না হয় লুচিটা, স্বরচিত বলে দাবি না করে মুচিটা। কে? আমি নাজিম, চিনতে পারছেন না? হ্যাঁ, আমাকে আসতে বলেছিলেন। আসতে বলেছিলাম, ইয়ে মানে কি হয়েছে আপনার? ও না না, কিছু হয়নি, ওই কি যেন ভাবছিলাম আর কি। বসে 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 ওই চেয়ারটায় বসে আরাম করে বসে। তোমাকে আরাম করে বসতে বললাম, আসলে ওটা কি আর কোনো আরাম করে বসতে বলার মতো চেয়ার? না না, ঠিক আছে, আমি তো বসেছি। কি করবে বলো, আমাদের সেই অফিস তো আর এটা নয়, এসেছে গরিবের ঘরে। আসলে কি জানো, মানে তোমাকে আসতে বলেছিলাম ঠিকই, মানে কিন্তু তুমি যে আসবে তা আমি ভাবতেই পারিনি। খুব ভালো লাগছে বুঝলে, তুমি এসেছো, খুব ভালো লাগছে। আমরা সবাই আপনার কথা ভাবি, সবসময় বলি। বলবেই তো, বলবেই তো, এতগুলো বছর একসঙ্গে কাটালাম, কত হাসি গল্প তর্ক বিতর্ক করলাম, আর বলবে না? মাঝে মাঝে সকালের দিকে আমারও খুব মুশকিল হয় বুঝলে, মানে এই 9টা বেজে যায়, কাপড় চোপড় পরে অফিসে যাওয়ার জন্য তৈরি হই, তারপরে হঠাৎ মনে পড়ে যায় বাড়ির সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে আর কি। ওই যে ডাক পড়ে গেছে, এখন যে কি সব কথা শুনতে হবে জানো? শুনতে হবে আমার কোনো কাণ্ডজ্ঞান নেই, আমি সারাক্ষণ বক বক করি, আবল তাবল বকি, যাই শুনে আসি গিয়ে, না হলে আবার আরো অনেক কিছু শুনতে হবে আর কি। শোনো, আমাকে ডাকছেন? কি নাম তোমার? আমিনুদ্দিন তরফদার, ডাকনাম পল্টু। বিকেল বেলায় পড়ছো কেন? পরীক্ষার সামনে বুঝি? না, পরীক্ষা দেরি আছে, রাতে তো প্রায় কারেন্ট থাকে না, তাই এই বেলা যতটুকু পারি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। আর তোমার বোন? ওপরে 9-এ, পিঠাপিঠি তো তাই সুবিধা হয়েছে আর কি, ওর বই এর কাজে লাগে, নতুন করে কিনতে হয় না আর কি। ভালোই তো, হ্যাঁ, গরিবের যাতে একটু সাশ্রয় হয় আর কি। ওই পল্টু, যা, তোকে ডাকছে তোর মা। উনি কেন ডেকেছেন আমি বুঝতে পারছি, আমি কিন্তু শুধু চাই খাবো। তাই খাবে, তাই খাবে, তোমার সঙ্গে কিসের ফর্মালিটি? তুমি তো বাইরের কেউ নও, তুমি আমার ঘরের ছেলে, অফিসের ছেলে, আপনজন। ঠিকই বলেছেন, আপনজন। অথচ আমি কিন্তু এই প্রথম আপনার বাসায় এলাম। তাতে কি হয়েছে, এসেছো তো শেষ পর্যন্ত। হ্যাঁ? খুব ভালো লাগছে জানো, তুমি এসছো, আমার খুব ভালো লাগছে। আবার এসো কিন্তু, হ্যাঁ, আমিও যাব তোমার ওখানে। হ্যাঁ, কে কে আছেন তোমার? আমি তো মেসে থাকি, আমার মা আর এক ছোট ভাই দেশে থাকে, ছোট ভাইটা কলেজে পড়ে, বাবা নেই। ও, শুধু চা বিস্কুট। এই কষ্টটা করবার কোনো দরকার ছিল না। কষ্ট কিসের? আমার নাম সালু, বাবা ডাকেন সালু বলে। বিএ পাশ করে বসে আছে, চাকরি বাকরির খোঁজ করছে, বিয়ে দিতে পারিনি। মা আমার বড় ভালো মেয়ে, কিন্তু দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, দিক দিয়ে যে কি ঘটে যাচ্ছে কিছু তাল করতে পারছি না। অথচ
আমার একটা স্বপ্ন ছিল, আদর্শ ছিল। বিশ্ববিদ্যালয়ের 52 সেই আগুন ঝরা দিনগুলো এখনো রক্তে মাতম তুলে। সেদিনের সেই তুখোড় ছাত্র নেতা হাকিম পরাজিত। জীবনের কাছে, সময়ের কাছে এত বড় মুক্তিযুদ্ধ করলাম, দেশ স্বাধীন হলো, অথচ আমরা এমন করে হেরে গেলাম কেন নাজিম? নাজিম, চলো একটু ম্যানেজার সাহেব ডেকেছেন। ম্যানেজার সাহেব কেন, কিসের জন্য? হাকিম সাহেবের ব্যাপারে কাগজপত্র সব কমপ্লিট। কিসের কাগজপত্র? তার প্রভিডেন্ট ফান্ডে ম্যানেজার সাহেব তাড়াতাড়ি করে দিলেন। চলো। সত্যি ম্যানেজার সাহেব অনেক করলেন আমার জন্য, কিন্তু আমি ভাবছি প্রভিডেন্ট ফান্ডের এই কটা টাকা, আমাদের অফিসে আবার পেনশনও নেই, বউ বাচ্চা নিয়ে কি আর এই শহরে থাকতে পারবো? আপনার সঞ্চয় কিছু? মধ্যবিত্তের ওই তো হয়েছে জ্বালা, বাইরের ঠাট বাট বজায় রাখা, তারপরে ছেলে মেয়ে মানুষ করা, সবকিছুর খরচ জিগিয়ে কি বার সঞ্চয়, তাতেও টান পড়েছে। বাসা ভাড়া গুনতে হচ্ছে, তারপরে খাওয়া পড়ার খরচ, একেবারে হাঁপিয়ে উঠেছি নাজিম। বলেন কি, 30 বছর চাকরি করে? সততার সঙ্গে চাকরি করেছি, বিশ্বস্ততার সঙ্গে কাজ করেছি, আর বাঁচবই বা কদিন? 2 বছর, 3 বছর, নয় 5 বছর। আরে এই কটা বছরের দায়িত্ব অফিস নিতে চায় না, কোন একটা ব্যবস্থা করতে চায় না, এই কেমন নিয়ম বলতো নাজিম? এখন কি করবো? নিজের জন্য ভাবি না নাজিম, ভাবনা শুধু ছেলে মেয়েগুলোর জন্য। শালুরও যদি একটা চাকরি বাকরি হতো। কি হয়েছে বাবা? না, কিছু হয়নি মা, কিছু হয়নি। মানে ওই নাজিম আমার প্রভিডেন্ট ফান্ডের খবর নিয়ে এসেছে, ওই চেক সই হয়ে গেছে, কালকে চেকটা পেয়ে যাব। এখন গেল তো তোমার দুশ্চিন্তা? কদিন ধরে যা শুরু করেছিলে, পেতে পেতে কদিন দেরি হয়, কত জায়গায় ঘুরতে হয়। আমার দুশ্চিন্তা কি আর যাবার মা, এ দুশ্চিন্তা যাবে না। যাক, তুই কোনো খোঁজ খবর পেলি? না বাবা, এত সহজে কিছু হবার না। আমি কিছু চাকরির খোঁজ নিয়েছি, দরখাস্ত করে দেখা যায়। দরখাস্ত? আর কত দরখাস্ত করবো? না না, আমি অফিসগুলোতে খোঁজ নিয়েছি, সম্ভাবনা যে নেই একেবারে তা নয়। 2-3 জায়গায় দরখাস্ত করি একেবারে হাঁপিয়ে গেলি? এত হতাশ হবার কি আছে, চাকরির ব্যাপারটা আমি দেখব। আপনি দেখবেন? হ্যাঁ দেখব। তাহলে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি।
ইয়ে, তুমি কিছু মনে করো না নাজিম, মানে কদিন ধরে মন মেজাজ একেবারে ভালো নেই। তুমি এলে মন খুলে দু চারটে কথা বলে মনটা বেশ একটু হালকা লাগছে। তুমি তো আমাদের পর কেউ নও, অফিসের ছেলে, আপনজন। এই যে আমার দরখাস্ত, বায়োডাটা আর 3 কপি করে পাসপোর্ট সাইজের ফটো, সব সাইন করা আছে। আপনি শুধু অফিসের নাম আর তারিখটা লিখে নেবেন। একটা কাগজ কোথায় যে রাখলাম খুঁজে পাচ্ছি না। তুমি আবার উঠছো কেন? আর কত শুয়ে থাকা যায় বলো, আর পারি না। এই খাটের কোনাটা ধরে বসো, মাথা ঘুরে যাবে। মাথা তো আমার এমনিতেই ঘুরছে সব সময়, নতুন করে আর কি ঘুরবে বলো। তা তুমি কি খুঁজছিলে? একটা কাগজ, হিসাব টিসাব করেছিলাম, কিন্তু কোথায় যে রাখলাম খুঁজে পাচ্ছি না। টাকাটা পেয়ে খুব হিসেব শুরু করেছো না? কিসের হিসেব? না মানে এই লাখখানেক টাকা কিভাবে কি করব একটু ভাবনা চিন্তা করতে হবে না? আমি বলি কি, একটা জায়গা জমি কিনলে হয় না? হাউস বিল্ডিং এর লোন নিয়ে কত জমি কত বাড়ি তৈরি করে ফেললো। কথাটা মন্দ বলনি, মানে আমিও ভাবছিলাম তাহলে আগে জমি কিনতে হয়, বুঝলে? জমি না কিনলে তো আবার লোন পাওয়া যাবে না। তুমি একটু খোঁজ খবর নাও না গো। সাভার, যাত্রাবাড়ি, কত জায়গায় কত জমি বিক্রি হচ্ছে। ঘর বাড়ি তুলে ফেলতে পারলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ, চিন্তা, এই চিন্তাটা গেলেই বাঁচি। ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ আমার ভালোই হয় না, আজও হয়েছে, কিন্তু চাকরি হবে না বুঝতে পেরেছে। কেন? এই অফিসেরই কয়েকজন ইন্টারভিউ দিলাম, প্রমোশনের ব্যাপার। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল নিয়ম রক্ষার জন্য। ব্যাপারটা তো তার নাও হতে পারে। তা না হলেও তদবির লাগবে। তদবির ছাড়া চাকরি হবে না। জানেন, সকল বীরের বড় বীর হচ্ছে তদবির। তুমি তো বেশ কথা শিখেছ। সেটা শিখেছি, দয়া করে শিখেছি। লাখ টাকা কি জমি কিনবেন? 1 লাখ টাকা তো একটা জমির দামই হয় না। জমি কিনতে রেজিস্ট্রেশন, মিউটেশন, পজিশন, মেলা খরচ। 2.5 কাঠা জমিও তার কি কইলাম স্যার। আজকাল তো গুলশান বনারিতে 3.5 হাত কব্বরের দামই 50,000 টাকা। বুঝলে, এই টাকায় 2-2.5 কাঠা জমিও হবে না এই শহরে। কোথা দিয়ে যে কেমন করে সব এমন হয়ে গেল টেরও পাইনি।
লাখ টাকা, লাখ টাকা, শুনেছি কত টাকা। মরা হাতি লাখ টাকা, সেই মরা হাতি এখন কত টাকা হয়েছে কে জানে। প্রভিডেন্ট ফান্ডে টাকা যত জমেছে, টাকার দামও দিন দিন ততই কমেছে। অত ভেঙে পড়ছো কেন? আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? জমি জমা না হোক, ব্যবসা শুরু করলে হয় না? কোনো এক মার্কেটে একটা দোকান নিলে কেমন হয়? দোকানে বসলে তো অসম্মানের কিছু নেই। কথাটা খারাপ বলনি, কথাটা আমার মনেই হয়নি। আচ্ছা, ঢাকা শহরে তো অনেক মার্কেট হচ্ছে, একটা মার্কেটে একটা দোকান নিয়ে বসলে তো বন্ধ হয় না। প্রশ্ন কেন? কারণ আপনি আমাকে ভাবিয়ে তুলেছেন। আমি ভাবিয়ে তুলেছি? বাবার প্রতি আপনার খুব ভালোবাসা, খুব মমতা, তাই না? তার স্ত্রী রুগ্ন, অসহায়, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই তার। আচ্ছা, ওনার অসুখটা কি? রোগটা মানসিক, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা। তারপর আপনার প্রাক্তন সহকর্মীর দুটি কিশোর ছেলে মেয়ে, যাদের ভবিষ্যৎ বলতে গেলে অন্ধকার। আর আছে এক মেয়ে, নিজের কথা নাইবা বললাম, দুঃখে বেদনায় বাবা কাঁদে। আর আপনি তার দুশ্চিন্তার ভাগ নিতে চান কিছুটা, একটু শান্তি দিতে চান তাকে, তাই না? কিন্তু কেন? কেন তা তো বলতে পারবো না। নিজেকে কেন হাকিম সাহেবের পরিবারের একজন মনে হয় সেটা আমিও বলতে পারবো না। কিন্তু হঠাৎ এসব প্রশ্ন কেন? বাবা বলতে পারেনি, আপনিও পারেন না। এই বলতে পারা বা না পারা, এটা কি খুব জরুরি কিছু? চাকরি না পেয়ে পেয়ে আমার কষ্ট হচ্ছে ঠিকই, তবে বেশি কষ্ট হচ্ছে আপনার জন্য। আমি দেখছি আমার চাকরি নিয়ে কি ভয়ানক উদ্বেগের মধ্যে আপনি থাকছেন। দেখুন, বিয়ে পাশ করেছে, কিছু একটা করে খেতে পারবো। হ্যাঁ, তা পারবে সেটা তো আমি জানি। চাকরি তোমাকে একটা পেতেই হবে। পেতেই হবে? হুম। আজকে আনানি? লক্ষ্মী বোন, বিশ্বাস কর। না, তুমি ইচ্ছে করে আনোনি। ও বুঝোস না, দেখিস আমি শিগগিরই তোর জামাটা এনে দেবো। দেখিস দেখিস দেখিস, আর কত দেখবো, আর কত আপু? ছোট বোনের একটা জামা, তাও দর্জির দোকান থেকে ছাড়িয়ে আনতে পারছি না। শখ নয়, প্রয়োজন। তবুও প্রতিদিন বলতে হচ্ছে ভুলে থাকার কথা। ও কি জানবে বাড়ি ফেরার পথে প্রতিদিন আমার মনে থাকে ওর জামাটার কথা। ওনাকে গিয়ে বসতে বলো, আমি একটু পরে আসছি। হ্যাঁ, তো দোকানের পজিশন আপনি সপ্তাহখানেকের মধ্যেই পেয়ে যাবেন। হ্যাঁ, সপ্তাহখানেকের মধ্যে পেয়ে যাবো। এই কত ভাড়া? ভাড়া? ভাড়া খুবই কম, তবে সালামি দিতে হবে 1 লক্ষ টাকা। এছাড়া আছে আপনার ট্রেড লাইসেন্স,
আপনি নতুন মানুষ, দোকান করবেন, সবাই তার চট করে আপনাকে বিশ্বাস করে মালপত্র দেবে না। মালপত্র তুলতে আপনার 50,000 টাকার মতো পড়বে। তারপর আছে আপনার ডেকোরেশন, এর জন্য আমার মনে হয় 30-40,000 টাকায় হয়ে যাবে। দেখি কি হলো আপনার? না মানে আপনি একটা মার্কেট খোঁজ নিয়ে আসুন, আমার চেয়ে কম রেটে কেউ দিচ্ছে না। কি বুঝলেন? বুঝেছি। আরে মামা না, আপনি একটু দেখেন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে মামা। আরে মামা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুতু, অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না। আমাদের ওদিকে তো যাওটাও না। একদম সময় পাই না মামা, তাছাড়া ব্যবসা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি, ঠিক সময়টা আমি করে উঠতে পারছি না। হ্যাঁ তো বাসার সবাই ভালো তো মামা? হ্যাঁ ভালো। দেখো কুতু, মানে তুমি তো আমার গ্রামের ছেলে, সম্পর্কে আমার ভাগ্নে হও, তাও খুব দূর সম্পর্কের না। তুমি আমার একটা উপকার করতে পারো বাবা? জি বলুন। মানে তুমি তো জানো না, আমি রিটায়ার করেছি বুঝলে। এখন তো রোজগার পাতি কিছু নেই, বাড়ি ভাড়া, ছেলে মেয়ের পড়ার খরচ, তারপরে ওই খাওয়া পড়ার খরচ, এখন আমি ওইসব জোগাবো কোত্থেকে? প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা পেয়েছি একসঙ্গে বুঝলে, 1 লাখ টাকা। আমার তো আর ব্যবসা করার বয়স নাই, তো তুমি যদি তোমার ব্যবসায় এই টাকাটা খাটিয়ে আমাকে এই মাসে 1,000-5,000 টাকার একটা ব্যবস্থা করে দিতে পারো তাহলে। দেখুন মামা, এই ব্যবসা পাতির খোঁজ খবর আপনি একেবারেই রাখেন না, তাছাড়া লাখখানেক টাকা এটা আমাদের ব্যবসার জন্য কিছুই না। যে বাজার পড়েছে মামা, 10-12 লাখ টাকার নিচে কোনো কিছুতে হাত দেওয়া সম্ভব না। 10-12 লাখ? তো আমি বলছিলাম কি মামা, টাকাটা যদি ব্যাংকে রাখতেন তাহলে মাস শেষে কিছু পেতেন। যাকে কোন দিকে যাচ্ছেন মামা, চলুন আপনাকে পৌঁছে দিই। না না, পৌঁছাতে হবে না, আমি একটু হাঁটবো। আপনারা আসুন আর কথা বলবেন। আমি ওর কথাই বলেছিলাম। বুঝতে পেরেছি, আপনি সালমা হাকিম? জি। নাজিম সাহেবের সঙ্গে সব কথা হয়েছে, আপনার সম্পর্কে আমি শুনেছি। আমাদের এখানে একটা জুনিয়র এক্সিকিউটিভ পদ খালি আছে, আপনি রাজি থাকলে জয়েন করতে পারেন আজই। থ্যাংক ইউ স্যার। ফাইন। শেষ পর্যন্ত চাকরি আমাকে পেতে গেল। কেন, তুমি খুশি হওনি? হয়েছি, খুব খুশি হয়েছি। এমন একটি চাকরি পেলাম, এ আমার জন্য এক বিরাট সৌভাগ্য। তবে বেশি খুশি হয়েছে বাবা খুশি হবেন বলে। আর আপনিও তো তাই চেয়েছিলেন। তাই চেয়েছিলাম কথাটা ঠিক না, তবে তাও চেয়েছি। চলো বাসায় যাওয়া যাক। যাব, তবে তার আগে কিছু কথা বলবো। খুব জরুরি কিছু? জরুরি কিনা জানি না, তবে বলাটা প্রয়োজন মনে করছি। চলুন কিছু বসা করি। চলো। আমার একান্ত কিছু কথা, নিজস্ব দুঃখ বেদনার কথা, কিন্তু আপনাকে বলতে চেয়েছি কেন। আমার মন বলছে বলা দরকার। আমার যে মন দিয়ে আপনার মনটাকে বুঝেছি, অনুভব করেছি, সেই মন দিয়ে। বুঝতে পেরেছি, বলো।
আপনার মতোই একজন, বাবার অফিসে চাকরি করছে, গোলাম রব্বানী নাম। বাবা খুব স্নেহ করতেন তাকে, আর আমি তাকে ভালোবেসেছিলাম। একে অন্যের স্বপ্ন হয়ে উঠেছিলাম আমরা। কি ভাবছো? কই কিছু না। আমাকে বিশ্বাস হয় না কেন? কেন বিশ্বাস হবে না কেন? বিশ্বাস না হওয়ার পিছনে কোনো যুক্তি তো দেখি না। তাহলে শুধু শুধু দেরি না করে আগামীকালই যদি। রপ্তানি, কেন তুমি আমাকে বারবার দুর্বল করে দিচ্ছ? তাহলে তাহলে আগামীকাল শুরু হোক আমাদের নতুন জীবন। এর আগেও তুমি কতই ভালোবেসেছো, অথচ আগের আশা আর আজকের আশা কত তফাৎ। আমার খুব ভয় করছে। কিসের ভয়? বাবা মা সবাই জানতে পারলে কেমন হবে? জানবে না, কেউ জানবে না। তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। এই জায়গা একান্ত তোমার আর আমার। এখানে আমি ভাগ দেবো না কাউকে। তবু 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 এখন আর কোনো তবু কোনো কিন্তুকে বাধা করে তুলো না লক্ষ্মীটি। এখন তো আর কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। আমরা স্বপ্ন দেখেছি, আমাদের স্বপ্ন সত্য হয়েছে, আমরা বিয়ে করেছি, আমরা এখন স্বামী স্ত্রী। এ ঘর তোমারই ঘর। তুমি এমন করে বলো। বলবো, আরো বলবো, তুমি আমার বউ। বউ বউ বউ, তুমি আমার বউ। একটা কিছু বলো। সবাইকে ফাঁকি দিয়ে দুজনে গড়ে তুলেছিলাম ভালোবাসা নিয়ে। কিন্তু জানতাম না ফাঁকি ছিল আমাদের মধ্যে। মাঝখানে চাকরি পেয়ে বিদেশে চলে গেল রপ্তানি। কথাবার্তা হলো মাঝে একবার দেশে এসে আমাকে নিয়ে যাবে সঙ্গে। তারপর আর কোনো খোঁজ খবর রাখিনি। প্রথম দিকে যাও দু একটা চিঠি এসেছিল, তারপর তাও বন্ধ হয়ে গেল। কত চিঠি লিখলাম, অবশেষে একদিন এলো একটি ডিভোর্স লেটার। আজ এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পেয়ে সেই লেটারটার কথা মনে পড়ে গেল। স্যালুট স্যালুট। বাসায় যাব না? যাব। আপনি? আমি আমি অফিসে কিছু কাজ ফেলে এসেছি, আমাকে এখনই ছুটতে হবে। রনি, কি খবর? আমার বইগুলো
ও সব বড় হয়ে গেছে, এখনই নিয়ে আসছি। ভেতরে আসো। না, এখানেই দাঁড়াই। আরে আসোই না। আজ না, অন্যদিন আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি বইগুলো নিয়ে আসছি। কোথায় যাচ্ছিস? না, কোথাও যাচ্ছি না। রনি এসেছে ওর বইগুলো দিতে। বাবা কিন্তু বাসে খেয়েছে। আচ্ছা। কি ব্যাপার, এই শীতে ভাত বাংলাতে কোথায় চলে? ঘুম আসছে না। কি হয়েছে বলুন তো? আজ কদিন যাবত আপনাকে কেমন যেন দেখাচ্ছে। না, কিছু না তো। সালমা, এই শহরে আমাদের জায়গা হবে না। শেষ ভরসা গ্রামের ভিটে বাড়িটা। এতদিন যাওয়া আসা নেই, যোগাযোগ নেই, সেই বাড়িও কি অবস্থায় আছে কে জানে। কিন্তু আমার কি মনে হচ্ছে জানো, একটা কিছু হবে। তুমি দেখো। হয়তো হবে, হয়তো হবে না, কিন্তু আমি দেখছি কি জানো, আমি দেখছি এই শহরটাকে 30-35টা বছর কেটে গেল এই শহরে। আমার জীবনের শ্রেষ্ঠ সময়, আমার যৌবন নিঃশেষিত হলো এই শহরে। ছাত্র জীবনে সংগ্রাম করেছি মানুষের জন্য, জীবনের জন্য, দেশের জন্য। তারপর চাকরি করেছি সততার সঙ্গে, ঘাম ছড়িয়েছি, রক্ত পানি করেছি। আমার কত হাসি, কান্না, সুখ, দুঃখের স্মৃতি জড়িয়ে আছে এই শহরে। আমার বন্ধু বান্ধব, স্বজন সবই শহরে। আমাদের রেখাগুলোর মতো আমি চিনি এই শহরটাকে। আমার নিঃশ্বাস প্রশ্বাসের মতো ঘনিষ্ঠ এই শহর, অথচ আজ আমাকে এই শহর ছেড়ে চলে যেতে হচ্ছে। আজ আমি বাতিল। ফলকে মানুষ যেমন খোসা ছুঁড়ে ফেলে দেয়, এই শহরটা আমাকে তেমনি ফেলে দিচ্ছে। সালু, কি ব্যাপার বলতো? কি ব্যাপার বাবা? না, বলছিলাম ওই নাজিমের কথা। এত করে বললাম আসতে, তবুও এলো না। কিছু একটা হয়েছে নিশ্চয়ই। তুই কিছু জানিস? আমি না, আমি কিছু জানি না। আমি তোমাকে ডেকেছি একটা কথা বলবার জন্য, না বলে পারলাম না। আমাকে ক্ষমা করো। তুমি যা চেয়েছিলে আমিও তাই করতে চাইছিলাম, কই পারছি কই। তুমি বলেছিলে তোমার জীবন থেকে আমাকে সরে যেতে। তোমার চাওয়াকেই আমি নিজের চাওয়াগুলো মেনে নিতে চাইছিলাম, কিন্তু পারলাম না।
তোমার অতীত কেউ জানে না, তোমার বাবা মা কেউই জানে না। আমারও জানবার কথা ছিল না, কিন্তু তুমি আমাকে বলেছো। আর আমিও বুঝেছি, কিন্তু কিন্তু আমি নাজিম, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। সেই তখন থেকে তোমার কাছে কিছু গোপন করতে চাইনি, তোমাকে ঠকাতে চাইনি বলে। তাহলে আমাকে কেন দূরে যেতে বলছো? আমি তো তোমার সব অতীতকে জেনেই তোমাকে গ্রহণ করতে চাই। আমি তোমার অতীত নিয়ে কোনোদিন প্রশ্ন করব না। আমি তোমার অতীতকে ভুলে যেতে বলবো না। কোনো মানুষ তা পারে না, তাহলে মানুষ খণ্ডিত হয়ে যায়। একজন খণ্ডিত সালু আমার কাম্য নয়। আমাদের সামনে তো রয়েছে একটা আগামীকাল। আমরা কি তার স্বপ্ন দেখতে পারি না? নাজিম, আমি জানি তুমি সাধারণ নও, তবু থামলে কেন বলো? তুমি দুঃখ পাবে, আমিও। তবু নাজিম, এ হয় না, হতে পারে না। আমাকে ক্ষমা করো নাজিম। কিন্তু কেন? কেন? তোমাকে বলতেই হবে। এ আমার বোঝা, এ বোঝা তুমি আমাকে বইতে দাও। নাজিম, তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আপন করে পেতে আমারও ইচ্ছে করে। তাহলে সব কথা বলা যায় না নাজিম, বুঝে নিতে হয়। তোমাকে আমি মনে করে রাখবো সারাটি জীবন। তুমি এসেছিলে বলি আমার জীবনে আগামী কাল এসেছে। নতুন করে বেঁচে থাকার স্বপ্ন এসেছে। কথা দাও, একটা অনুরোধ আমার রাখবে। বলো। ঘরের কথা আমাকে বলো না, ভীষণ ভয় তাতে আমার। এই তো বেশ আছি, তুমি থাকবে আমার কল্পনায়। তোমার ভালোবাসা প্রেরণা যোগাবে আমাকে। নাজিম, কথা দাও, ভুল বুঝবে না। রাগ করে আসা যাওয়া বন্ধ করবে না। তুমি আসবে, আমি হাসবো। তুমি আসবে, আমি কাঁদবো। তুমি আসবে, আমি কথা বলবো। তুমি আসবে, আমি নতুন করে জীবন পাবো। তুমি এলে
আমার একটা ভবিষ্যৎ থাকবে। অনেক কিছু করলে বাবা, সত্যি আজ মনে হচ্ছে আমি খুব কাছের মানুষ ছিলাম। এসব কথা থাক, বলতে দাও বাবা, আর কবে দেখা হবে আর কবেই বা বলবো। কাল সকালে লঞ্চেতে চলে যাচ্ছি। শালুটা হোস্টেলের জায়গা পেল, তাও তো তোমারই কল্যাণে। রাত্রে না হয় এসো, গোছগাছ করি রাতটা কাটিয়ে দেওয়া যাবে। কে জানে, এটাই তোমার সঙ্গে আমার শেষ দেখা কিনা। আমি পারলাম না। তুমি যা চেয়েছিলে আমি তো তাই করতে চাইছিলাম, পারছি না, কিছুতেই পারছি না। আমি তো তোমার সব অতীতকে জেনেই তোমাকে গ্রহণ করতে চাই। খণ্ডিত সালু আমারও কাম্য নয়। অতীত থাকবে অতীতের কাছে, কিন্তু আমাদের সামনে তো রয়েছে এক ভালোবাসার আগামীকাল। সেই তো অনেক বেশি সত্য। সেই সত্যকে তুমি এড়িয়ে যেও না, এ আমার অনুরোধ। বাবা নাজিম, তুমি ছাড়া ঢাকায় তো আর সালুর কেউ রইল না। ওর একটু দেখাশোনা করো বাবা।
আমার দিক থেকে। মনে হচ্ছে কোনো কথা বলতে চাও না, কিন্তু কেন? আমার চিঠিটার কোনো জবাব কি দেবে না? এমনই নীরব হয়ে থাকবে? তুমি কি ভাবছো তা আমি বুঝতে পারছি না জিন। চিঠিতে সব কথাই তুমি লিখেছ, কিন্তু তোমার মতো কি আমি লিখতে পারি? আমার তো ভাষা নেই, আমি তো সব বলতেও পারি না। সালু, এমন চুপ হয়ে থেকো না, কিছু একটা বলো। তোমার চোখ দুটি বড় শান্ত। অমন করে বারবার আমার চোখের দিকে তাকিও না। আমার এই চোখ দুটির ক্ষমতা সীমাবদ্ধ, সবচেয়ে বেশি রং দেখতে পায় না। কিন্তু এই বিশ্বে আরো তো রং আছে। আমার মুখের ভাষা এখন সীমাবদ্ধ, সবকিছু বলতে পারে না, প্রকাশ করতে পারে না। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। না থাক, আমি একাই যেতে পারবো।